বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করছি উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর একটি নতুন বই, জানাজে। এই বইটি অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর আব্দুস সাইদ। বইটিতে কি আছে সে সম্পর্কে ছোট করে আপনাদের বলি। সাদাত হাসান মান্টোর উর্দু ভাষায় রচিত বেতার ফিচার গ্রন্থ জানাজে। পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ৮ জন ঐতিহাসিক ব্যক্তির মৃত্যুর অন্তিম দৃশ্যের এক দুর্লভ কথন এই বইটিতে পাবেন। এদের প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতাপশালী ছিলেন, কিন্তু মৃত্যুকে তারা প্রতাপের সাথে আলিঙ্গন করতে পারেননি, বরং মৃত্যুর কাছে তারা ছিলেন সমর্পিত। সাদাত হাসান মান্টো এটাই বোঝাতে চেয়েছেন তার জানাজে গ্রন্থে। ১৯৪১ সালে অল ইন্ডিয়া রেডিওর উর্দু সার্ভিসে যোগদান করেছিলেন এই সাহিত্যিক। তার জানাজে ফিচার গ্রন্থটিতে বিশ্বের ৮ জন এমন দুর্ধর্ষ, লোমহর্ষক ও রোমান্টিক মনীষীদের জীবনের শেষ দৃশ্যে ছবি এঁকেছেন, যা একদিকে মর্মস্পর্শী এবং অন্যদিকে মানব শিশুর জন্ম মৃত্যুর অসহায়ত্বকেই দার্শনিক রূপ দিয়েছে। এই বইটাতে যাদের মৃত্যুদশা চিত্রায়িত হয়েছে তারা হলেন বিশ্বত্রাস চেঙ্গিস খাঁ, এশিয়া মহাদেশের বিধ্বংসকারী তৈমুর লং দি গ্রেট, সর্বকালের সেরা বিশ্বসুন্দরী মিশরের রানী সপ্তম ক্লিওপেট্রা, আধুনিক ও একক শক্তিশালী ইউরোপের রূপকার নেপোলিয়ন বোনাপার্ট, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর শাহ, প্রেমের অমর সাধক সম্রাট শাহজাহান, বিশ্বাসঘাতকতার নির্মম শিকার টিপু সুলতান এবং ম্যাড ম্যান অফ রাশিয়া গ্রেগরি এফিমোভিচ রাসপুটিন। এদের প্রত্যেকের সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা আগে বলে নেই। প্রথমেই বিশ্বত্রাস চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খাঁ ছিলেন মঙ্গল সর্দার। তার প্রকৃত নাম তেমুজিন। জন্ম ১১৬২ সালে। দ্বাদশ শতাব্দীর শুরু থেকেই মঙ্গলরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীতে বিভক্ত ছিল। মানুষের জীবনের প্রতি মঙ্গলদের কোনো মমত্ববোধ লক্ষ্য করা যায়নি। দুর্ধর্ষ মঙ্গল জাতির বিভিন্ন দলকে চেঙ্গিস খাঁ ঐক্যবদ্ধ জাতির মর্যাদা এনে দেন। ১২০৩ সালে তিনি ঐক্যবদ্ধ মঙ্গল জাতির নেতা বা খাঁ উপাধি গ্রহণ করেন। দুর্দমনীয় শক্তি এবং অসীম সাহস নিয়ে চেঙ্গিস খাঁর নেতৃত্বে মঙ্গলরা চীন, মধ্য ও পশ্চিম এশিয়া, বুখারা, সমরখন্দ, বাগদাদ সহ অগণিত সুন্দর সুন্দর নগর ও জনপদ ধূলিসাৎ করে দেয়। কথিত আছে, ভূমিষ্ঠকালে চেঙ্গিসের মুষ্টি রক্তে রঞ্জিত ছিল। সারা জীবন সে মানুষের রক্তের হোলি খেলেও নিজ সন্তানের মৃত্যুশোক তাকেই মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছিল। এরপরে তৈমুর লং দি গ্রেট। এশিয়া মহাদেশ বিধ্বংসকারী তৈমুর লং দি গ্রেট ১৩৩৬ সালে জন্মগ্রহণ করেন এবং ১৪০৫ সালে মৃত্যুবরণ করেন। তাকে ল্যাংড়া তৈমুর বলে ডাকা হয় কারণ যুদ্ধে তার ডান পা খোঁড়া হয়ে যায় এবং তিনি তার ডান হাতও তুলতে পারতেন না। মঙ্গল বংশোদ্ভূত তৈমুর সমরখন্দ দখল করে চেঙ্গিস খানের বংশোদ্ভূত এক কন্যাকে বিবাহ করেন। তিনি একের পর এক দেশ দখল করে মানুষ ও একটি সভ্যতাকে ধ্বংসস্তূপে পরিণত করেন। ইতিহাসের এই মহান শক্তিধর ব্যক্তিও করুণ মৃত্যুর সম্মুখীন হন। এরপর রানী ক্লিওপেট্রা। সর্বকালের সেরা বিশ্বসুন্দরী মিশরের রানী ক্লিওপেট্রা। খ্রিস্টপূর্ব ৬৯ থেকে খ্রিস্টপূর্ব ৩০। দ্বাদশ টলেমির কন্যা ছিলেন তিনি এবং মিশরের মেসিডোনিয়ার সাম্রাজ্যের শেষ সম্রাজ্ঞী। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে প্রথম আলেকজান্ডার মিশরে আধিপত্য স্থাপন করেন এবং ক্লিওপেট্রা সেই সাম্রাজ্যের ইতি টানেন। তার আগে আরও ৬ জন ক্লিওপেট্রা ছিলেন, কিন্তু তারা তেমন কোনো কৃতিত্বের স্বাক্ষর রেখে যেতে পারেননি বিধায় তাদের নিয়ে সভ্যতার কোনো মাথা ব্যথা নেই। ক্লিওপেট্রাকে নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন উপাখ্যান রচিত ও গ্রন্থিত আছে, যার মধ্যে তার রোমান্টিসিজম, প্রেম, উচ্চাকাঙ্ক্ষা, অপরূপ সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং নারীসুলভ শৈল্পিকতার বর্ণনা আছে। সব উল্লেখযোগ্য ঐতিহাসিক এবং লেখকই এই বিশ্বসুন্দরীর বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যার বিষয়টি স্বীকার করেছেন। এবারে নেপোলিয়ন বোনাপার্ট। আধুনিক ও একক ইউরোপ গঠনের রূপকার নেপোলিয়ন বোনাপার্ট কালজয়ী সমন্বয়ক ও কূটনৈতিক। তার জন্ম ১৭৬৯ সালে এবং মৃত্যু ১৮২১ সালে। একক আদর্শভিত্তিক ইউরোপে যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা আজ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রতিফলিত হচ্ছে। তিনি ছিলেন আলোচিত সর্বজনীন ইউরোপ গঠনের স্বপ্নদ্রষ্টা, কিন্তু হিটলারের মতো নিষ্ঠুর অত্যাচারী নন। পরের জন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর শাহ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর শাহ দুর্ধর্ষ যুদ্ধ বিশারদ। তার অদম্য অধ্যাবসায় এবং সন্তান বাৎসল্যের নজির অতুলনীয়। বাবর তার আত্মচরিত লিখে রেখে গেছেন তার মাতৃভাষা তুর্কিতে।
বাবর এশিয়া মহাদেশ বিধ্বংসকারী তৈমুর লংয়ের অধস্তন ষষ্ঠ পুরুষ। মাতৃকুলের দিক থেকে আরেক ধ্বংসলীলার অধিনায়ক চেঙ্গিস খাঁর সাথে সম্পর্ক রয়েছে। বাবর ছিলেন ফুল বিলাসী। ফুলের বাগান তৈরিতে তিনি প্রচুর অর্থ ও সময় ব্যয় করেন। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেই তিনি অনেক সময় ফুলের বাগানে প্রবেশ করতেন এবং একেবারে অন্য মানুষ হয়ে যেতেন। তৈমুর ও চেঙ্গিস খানের মতো বাবর বীর ছিলেন বটে, কিন্তু নির্মম ছিলেন না। তার সন্তান হুমায়ুনের রোগমুক্তি কামনায় নিজের জীবন উৎসর্গের চিন্তা সন্তান বাৎসল্যের ঐতিহাসিক জনশ্রুতি। পরের জন সম্রাট শাহজাহান। প্রেমের অমর সাধক সম্রাট শাহজাহান। জন্ম 1592 সালে, মৃত্যু 1666 সালে। তার প্রকৃত নাম শাহজাদা শিহাবুদ্দিন মোহাম্মদ খুররম। কিন্তু অল্প বয়সে অসাধারণ শৌর্য আর সাহসের সাথে যুদ্ধে জয়লাভ করায় বাবা তাকে শাহজাহান বাহাদুর উপাধি দেন। তিনি ছিলেন ভীষণ মেধাসম্পন্ন সৈনিক এবং সৃষ্টিশীল স্থপতি। 1658 সালে শাহজাহান অসুস্থ হলে ক্ষমতা দেন তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকোকে, কিন্তু তার অন্যান্য ভাইরা বিদ্রোহ করেন। আওরঙ্গজেব দারাকে ও অন্যান্য ভাইদের পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেন এবং বাবা শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দী করেন। এখানেই শাহজাহানের জীবনের শেষ 8 বছর মমতাজের কবরের দিকে অনিমেষ তাকিয়ে কাটে। মৃত্যুর পর মাত্র 2 জন ব্যক্তি তাকে নৌকায় নিয়ে মমতাজ মহলের কবরের পাশে সমাহিত করেন। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন দারা কর্তৃক আওরঙ্গজেবকে বন্দী রাখা এবং তার বাবা কর্তৃক তখন তার প্রতি সদয় আচরণ না করার সুপ্ত প্রতিশোধ ইচ্ছা থেকে হয়তোবা আওরঙ্গজেব নিজ ভ্রাতা দারা শিকোকে হত্যা করেন এবং নিজ বাবাকে আমৃত্যু বন্দী অবস্থায় রাখেন। এর পরের জন টিপু সুলতান। মহীশূরের বাঘ টিপু সুলতান। জন্ম 1759 সালে, মৃত্যু 1799 সালে। বিশ্বাসঘাতকতার নির্মম শিকার হয়ে মৃত্যুবরণ করলেও তার অদম্য সাহসের জন্য বিখ্যাত হয়েছেন তিনি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থানের তীব্র বিরোধী ছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ইট ইজ বেটার টু লিভ ওয়ান ডে অ্যাজ এ টাইগার দ্যান 100 ইয়ার্স অ্যাজ এ জ্যাকাল। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে তিনি মহীশূর মিসাইলের আবিষ্কার করেন এবং তার সফল প্রয়োগে বেশ কটি যুদ্ধ জয় করেন। তার এই মিসাইল পরবর্তীকালে ইংরেজ সেনারা কনগ্রিফ মিসাইল হিসেবে রূপান্তর করে নেপোলিয়নকে পরাজিত করেন। পরের জন গ্রেগরি এফিমোভিচ রাসপুটিন। ম্যাডম্যান অব রাশিয়া নামে পরিচিত গ্রেগরি এফিমোভিচ রাসপুটিন বা সংক্ষেপে রাসপুটিন সাইবেরিয়ান শহরে পোকরভকয়ের নামক স্থানে 1869 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন কৃষক ছিলেন, যার দ্বিতীয় নিকোলাস এবং জারিনা আলেকজান্দ্রা ছিলেন রাশিয়ার সম্রাট ও সম্রাজ্ঞী। উত্তরাধিকারী হিসাবে একটি পুত্র সন্তান লাভে তারা মরিয়াছিলেন। অবশেষে 1404 সালে তাদের একমাত্র পুত্র সন্তান আলেক্সি নিকোলায়েভিচ জন্ম নেয়, কিন্তু তার ছিল হোমোফিলিয়া রোগ, ফলে রক্তক্ষরণ হলে তা বন্ধ করা যেত না। কথিত আছে অনেক বৈদ্য, আধ্যাত্মগুরু ইত্যাদির চিকিৎসায় সমাধান না হয় তারা 1908 সালে রাসপুটিনের শরণাপন্ন হন। তারই চিকিৎসায় নিকোলাইয়েভিচ সুস্থ হলে রাজকীয় দম্পতি তার ভীষণ ভক্ত হয়ে পড়েন। ফলে রাজপরিবার, শাসনকার্য তার একটা প্রভাব বলয় সৃষ্টি হয়। কৃষকের প্রভাব বলয় রাশিয়ার রাজপরিবার মেনে নিতে না পারায় তাকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করা হয়। কিন্তু সে হত্যাকাণ্ড যে কতটা নির্মম পাঠক তা উপলব্ধি করবেন তার মৃত্যু দৃশ্যে। এবার বইটির মূল পর্ব শুরু করছি। প্রথমেই চেঙ্গিস খাঁর মৃত্যু। আজ থেকে 700 বছর আগের ঘটনা। হঠাৎ প্রচণ্ড ঝড়ের মতো এক ব্যক্তি উত্থিত হলেন এবং প্রায় সারা পৃথিবীতে তার ছায়া ছড়িয়ে পড়ল। ওই ব্যক্তির নাম চেঙ্গিস খাঁ, যার বিভীষিকা যুগ যুগান্তর পর্যন্ত মানুষের হৃদয়ে বিদ্যমান ছিল। জীবিতকালে তিনি অনেক উপাধি লাভ করেন। কেউ কেউ তাকে মানুষ হত্যাকারী দৈত্য বলে আখ্যায়িত করেছিলেন, আবার কেউ বা তাকে চমৎকার যোদ্ধা হিসেবে অভিহিত করেন। পৃথিবীর আরও অনেক রাজা বাদশাকে এমন ধরনের অনেক উপাধি দেয়া হয়েছে, তবে সেগুলো তাদের প্রকৃত নামের সাথে জুৎসই ছিল না। ইউরোপে বড় বড় যুদ্ধের তালিকায় সবার আগে মহান আলেকজান্ডারের নাম উল্লেখ করা হয়। তারপর রোমের কোনো কোনো বাদশার নাম চলে আসে, আর মহান নেপোলিয়নের নামের সাথে এই সংক্ষিপ্ত সূচি শেষ হয়ে যায়। ইউরোপের যুদ্ধমঞ্চে নেপোলিয়নই সবচেয়ে শক্তিশালী এবং চমৎকার যুদ্ধাভিনেতা। কিন্তু যখন আমরা অন্যদের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, তখন আমাদের কাছে তাদের তুলনায় চেঙ্গিস খাঁকে বেশি বিভীষিকাময় ও বড় বলেই মনে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকাল।
এই সময়ে হিটলার যেমন ইউরোপে সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ সম্প্রসারিত করে চলেছেন, একইভাবে এই কালের অস্ত্র দিয়ে চেঙ্গিস খাঁ কৃষি এবং খুনের বাজার গরম করে রেখেছেন। তার দুর্ধর্ষ যোদ্ধাদের যাত্রাপথে যে শহরই আসুক না কেন, তা যেন পরবর্তীতে বিড়ালের ঢেড়িতে পরিণত হয়ে যায়। যে পথ দিয়ে তার সৈন্যরা যেত, সেখানকার নদী তার গতিপথ বদলিয়ে ফেলত। মৃতদেহ ভক্ষণকারী শকুন এবং কুকুর ছাড়া সেখানে আর কোনো জীব ও জনবসতি ছিল না, তার দৃষ্টিগোচর হতো। যুদ্ধের ময়দানে নেপোলিয়ন ইউরোপে সবচেয়ে বড় যোদ্ধা হিসেবেই নজরে আসেন, কিন্তু তার দ্বারা কিছু এমন ভুল সংঘটিত হয়েছিল যা আমরা কখনোই ভুলতে পারি না। একবার মিশরের নিজ সৈন্যদের শত্রুর দয়ামার উপর ছেড়ে দিয়ে পালিয়ে যান। দ্বিতীয় আর একবার তার সৈন্যদের রাশিয়ার বরজের মৃত্যুপুরীতে ছেড়ে দিয়ে নিজে ওয়াটারলু নামক এক স্থানে আটকে গেলেন। এমন মারাত্মক ভুল আমরা চেঙ্গিস খাঁর সৈনিক জীবনে কখনো দেখিনি। তিনি আর্মেনিয়া থেকে কোরিয়া পর্যন্ত এবং তিব্বত থেকে শুরু করে রাশিয়ার ভলগা পর্যন্ত এমন এক রাজত্ব গড়ে তুলেছিলেন যে তার মৃত্যুর পর তদীয় পুত্রকে কোনরূপ বিরোধিতা ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অভ্যর্থনা জানানো হয় এবং তার দৌহিত্র অর্ধপৃথিবী জুড়ে বাদশাহী করেন। ৭০০ বছর পূর্বে যখন উনান নদীর তীরে দোলন বলদাক নামক স্থানে পরে সুকাই বাহাদুরের ঘরে তমুচিন অর্থাৎ চেঙ্গিস খাঁ ভূমিষ্ঠ হলেন, দেখা গেল যে তার মুষ্টিতে রক্ত জমে আছে, অর্থাৎ মাতৃগর্ভ থেকেই সে রক্তে রঞ্জিত হাত নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল। চেঙ্গিস খাঁ জন্মকালে তার দেশের অবস্থা খুবই খারাপ ছিল। দেশের অধিকাংশ অঞ্চল অনাবাদী এবং জনবসতি শূন্য ছিল। লোকেরা ঘোড়ায় চড়ে হরিণ এবং চখা পাখির শিকারে ব্যস্ত থেকে যাযাবরের জীবনযাপন করত। ওই দেশের মানুষের পোশাক ছিল পশুর চামড়া। দুধ এবং মাংস সবার খাদ্য ছিল। বৃষ্টি বাদল থেকে বাঁচার জন্য তারা গায়ে চর্বি মালিশ করত। শীতে কাতর হয়ে মৃত্যুবরণ করা, ক্ষুধার্ত হয়ে মৃত্যুবরণ করা, শত্রুর তরবারির আঘাতে মৃত্যুবরণ করা, এসব কোনো বিষয়ই তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। এই যাযাবররা খুবই দুর্ধর্ষ ছিল। চেঙ্গিস খাঁ এটা ভালোভাবে উপলব্ধি করেছিলেন যে এই দুর্ধর্ষ ব্যক্তিদের একে অপরের গলা কেটে মারামারি থেকে বিরত রাখার জন্য বিদেশে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। মোট কথা এই যে চেঙ্গিস খাঁ তার দেশের এই দুর্ধর্ষ মানুষদের সৈনিকের পোশাক পরিয়ে অন্য দেশে ঝড়ের মতো পাঠিয়ে দিত। বিধাতার এই দুর্ধর্ষ জাতির নেতা চেঙ্গিস খাঁর রক্তাক্ত জীবনের ইতিহাস এই সংক্ষিপ্ত পরিসরে লেখা সম্ভব না। তাই আমি মান্টো চেঙ্গিস খাঁর শেষ জীবনের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখব, যখন তিনি ৭০ বছরের এক বৃদ্ধ, কিন্তু প্রায় অর্ধ পৃথিবী জয় করে ফেলেছেন। নাট্যমঞ্চের পর্দা সরে যায়। সময় ১২২৫ সাল। কনকনে শীত। তোলা নদীর তীরে চেঙ্গিস খাঁর তাঁবু। সেখানেই তিনি অবস্থানরত। চেঙ্গিস খাঁ এবং বাগরচি কথোপকথনরত। চেঙ্গিস: বাগরচি, তুমি এবং সকলে আমাকে অনেক সাহায্য করেছ। যে সকল কাজের দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, সেগুলি তুমি বেশ বিশ্বস্ততার সাথে পালন করেছ। তুমি আমাকে খারাপও বলেছ এবং সেই সব কাজ থেকে বিরত রেখেছ যা আমার ভুল ছিল। তোমার এইসব কথার এবং কাজের কারণে আমি আজ উচ্চ মর্যাদায় আসীন। এখন অর্ধেক পৃথিবী আমার দখলে। আর্মেনিয়া থেকে শুরু করে কোরিয়া পর্যন্ত এবং তিব্বত থেকে শুরু করে ওলঙ্গা নদী পর্যন্ত আমার রাজত্ব বিস্তৃত। আমি খুব খুশি। আমি খুব ভাগ্যবান। বাগরচি: মহান অধিপতি, আপনার নিশ্চয়ই সেই দিনের কথা মনে আছে যেদিন আমার সাথে আপনার পরিচয় হয়। আপনার সেই ৮টি ঘোড়া যা চুরি হয়ে গিয়েছিল, সেটাই আমাদের এই শক্তিশালী বন্ধুত্বে জড়িয়ে ফেলেছিল। নাইজুদ যে পথ দিয়ে আপনার ৮টা ঘোড়া চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথের ধারেই আমি একটি স্ত্রী ঘোড়ার দুধ দোয়াচ্ছিলাম। কে জানত যে এই তরুণ যে তার ৮টি ঘোড়ার জন্য এত চিন্তিত ও পরিশ্রান্ত, একদিন অর্ধপৃথিবীর প্রভু হয়ে যাবে। মহান অধিপতির হয়তো স্মরণে থাকবে যে আপনি নিজের ঘোড়া থামিয়ে। চেঙ্গিস: আমার বেশ ভালোই মনে আছে। আমি খুব পরিশ্রান্ত হয়ে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি এই পথে ৮টি কতিল ঘোড়া ও তার আরোহীকে যেতে দেখেছ? বাগরচি: আর আমি উত্তরে বলেছিলাম, হ্যাঁ, সূর্যোদয়ের পূর্বে এক অশ্বারোহী ৮টি ঘোড়া, যার ওপর কোনো অশ্বারোহী ছিল না, সাথে নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিল। যে পথ দিয়ে ওই আরোহী গেছে, সেই পথে ঘোড়ার পায়ের খুরের চিহ্ন রয়েছে। সেই চিহ্ন আমি তোমাকে দেখাতে পারি। চেঙ্গিস: আমরা বেশ কৌশলে এই ঘোড়াগুলো পর্যন্ত পৌঁছাই
এবং সেগুলিকে তাড়িয়ে নিয়ে চলে আসি। নাইজুদ খবর পেয়ে গেল, সে আমাদের পেছনে তাড়া করল। আমি তোমাকে বললাম, তোমার তীর ও ধনুক আমাকে দিয়ে দাও, আমি পিছনে থেকে এর মোকাবেলা করব। বাগর্চি, কিন্তু আপনি আমার আবেদন গ্রহণ করেননি, বরং আমরা দুজনেই ঘোড়া দাবড়াতে দাবড়াতে অগ্রসর হতে থাকলাম। সন্ধ্যা ঘনিয়ে এলো এবং আলো কমে যেতে থাকল, কিন্তু ওই সবুজ ঘোড়া আরোহী নাইজুদ এখন আমাদের এত কাছে চলে এলো যে তার ফাঁদ আমার ও আপনার ওপর খুব সহজেই ফেলতে পারত। চেঙ্গিস, আমি সেই সময় চিৎকার দিয়ে তোমাকে বলেছিলাম, বাগর্চি দেখো, এই শত্রু যেন তোমাকে ঘোড়া থেকে ফেলে দিয়ে আহত না করে ফেলে, থামো, আমি ওর ওপর তীর ছুড়ছি। বাগর্চি, তীর তার নিশানায় বিঁধে গেল, ওই নাইজুদ ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল, আর আমরা রাতের অন্ধকারে 8টা ঘোড়া সাথে নিয়ে পালিয়ে গেলাম। চেঙ্গিস হাসতে থাকে, তুমি যখন তোমার জায়গায় ফিরে এলে তোমাকে ভীত মনে হচ্ছিল, কারণ তোমার পিতা তোমার অনুপস্থিতিতে তোমার উপর রাগ করে থাকবেন। প্রথমত খুব তাড়াতাড়ি তুমি দুধের পাত্র ঘাসের মধ্যে থেকে বের করলে আর নিজের পিতাকে বললে, আমার সাথের এই লোকটি যখন আমার কাছে এসেছিল তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল এবং ভীষণ চিন্তিত ছিল, আমি ওর সাথে চলে গিয়েছিলাম। বাগর্চি, আমার পিতা অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে বেজায় খুশি হলেন এবং বলতে থাকলেন, তোমরা দুজনেই নব্য যুবক, এটাই কামনা যে তোমরা চিরকাল বন্ধু হয়ে থাকো, বড় খাঁটি এবং বিশ্বস্ত বন্ধু। চেঙ্গিস দীর্ঘশ্বাস গ্রহণ করে, যৌবনকালই বা কেমন হয়? বাগর্চি সুউচ্চ আকাশের শপথ, খাঁকান তোমাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু বলেই বিশ্বাস করে। প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তনশীল। মুসা আগুন আনতে গিয়ে পয়গম্বরী পেয়ে গেল, অর্থাৎ আল্লাহ রুহি পেল। আমি আমার ঘোড়ার খোঁজে গেলাম, তো তোমাকে পেয়ে গেলাম। হাসতে থাকে। বাগর্চি সেও হাসতে থাকে। চেঙ্গিস, আচ্ছা বলো দেখি, মানুষ কোন কথায় সবচেয়ে বেশি আনন্দ পায় ও বেজায় খুশি হয়? তোমাকে এই কথা জিজ্ঞাসার জন্য বেশ কয়েকদিন থেকে মনে মনে ভাবছিলাম। ইউরোগোলা, বাগর্চির পরে আমি তোমাকে এই প্রশ্ন করব, তুমি উত্তরটা ভেবে রেখো। বাগর্চি, মানুষের জন্য সবচেয়ে বড় খুশি আর আনন্দের বিষয় হলো আবহাওয়া বা প্রকৃতি হবে সুন্দর, ভালো ঘোড়ার পিঠে মানুষ আরোহণ করে থাকবে, হাতে শিকারের অস্ত্র থাকবে এবং সেই অস্ত্র দিয়ে তার শিকার বধ করবে। চেঙ্গিস, না ভাই, এ কথায় আমার মন প্রশান্তি পেল না। সুন্দর প্রকৃতি, শ্রেষ্ঠ ঘোড়া, শিকারের অস্ত্র ও শিকার এসবই ভুল কথা। এইসব জিনিসে মানুষের জন্য বেশি আনন্দ হতে পারে না। ইউরোগোলা, এখন তুমি তোমার প্রশ্নের উত্তর দাও। বাগর্চির উত্তরে আমার মনে প্রশান্তি আসেনি। ইউরোগোলা, গভীর মরুভূমিতে প্রবহমান বাতাসের মতো মানুষ স্বাধীন হোক, আরাম আয়েশের জন্য তার কাছে উপকরণ থাকবে, সুন্দরী নারী এবং রঙিন মদের ব্যবস্থা থাকবে, আর চেঙ্গিস, ভুল, সম্পূর্ণ ভুল। ঠিক আছে চুগতাই, তুমি বলো, এ বিষয়ে তোমার কি ভাবনা চিন্তা? চুগতাই, মহান অধিপতি খানে আজম, নিজ সন্তানকে আপনিই বলে দিন যে কোন কথায় মানুষ বেশি আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। চেঙ্গিস, তাহলে শোনো, মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায় তখনই যখন সে তার শত্রুকে পরাস্ত করে, তাকে নিশ্চিহ্ন করে ফেলে, নিজের নিকট থেকে তাকে পালাতে দেখে, তার যাবতীয় সম্পদরাজি নিজ আয়ত্তে নিয়ে আসে। যাদের সাথে তার শত্রুর সুসম্পর্ক তাদেরকে কাঁদতে দেখে, সুন্দরকে চটের বস্তার মতো তুচ্ছ হিসাবে ব্যবহার করে। আহ, আমার কতই না ইচ্ছা যে বিদ্রোহী বাদশাহ তাঙ্গুতকে তার অপরাধের জন্য উপযুক্ত শাস্তি প্রদান করি। বাগর্চি, তোমার কি চিন্তাভাবনা? আমার কি উচিত নয় যে আমি সেই বিদ্রোহী বাদশার রাজ্য আক্রমণ করি? বাগর্চি, খাকানের যে ইচ্ছা আমারও তাই, তাই না ইউরোগোলা? ইউরোগোলা, একেবারেই ঠিক। টেঙ্গিস, শুধু শুধু প্রতিশোধ নেয়ার জন্য আমি তার সাথে যুদ্ধ করতে চাই না। তাঙ্গুতের রাজ্য আক্রমণের জন্য আরও অনেক কারণ বিদ্যমান, যাকে আমি সশস্ত্র সংগ্রাম মনে করি। বাগর্চি, সব সেনাপতিদের হুকুম জারি করে দাও যে সব সৈন্যরা খুব শীঘ্র প্রস্তুত হয়ে যায়। আমি খুব শীঘ্রই আক্রমণ করার ইচ্ছা পোষণ করি। বাগর্চি, খুবই উত্তম। চেঙ্গিস, যুদ্ধের সমস্ত রণকৌশল আমি আজই প্রণয়ন করে দেব যে যে কৌশলে আমার সেনাপতিদের যুদ্ধ করতে হবে। তুমি এই সুযোগে গুপ্তচরদের পাঠিয়ে দাও,
যুদ্ধের জন্য যে পরিকল্পনা প্রণীত হবে তা সকল সেনাপতিকে জানিয়ে দেয়া হবে। বাগর্চি, তুমি কি আমার এই অবাধ্য সন্তান যোজি সম্পর্কে নতুন কোনো খবর জানো? তোমরা জানো না, আমার এই বিজয়ী জীবনের ওপর যোজির প্রভাব কালো মেঘের মতো ছেয়ে আছে। তার অবাধ্যতা আমার জীবনকে তিক্ত করে ছেড়েছে। আসলে সে চায় কি? বাগর্চি, সে আপনার নিকট থেকে এবং আপনার রাজ্য থেকে পৃথক থাকতে চায় এবং নিজেই একটি রাজ্য প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে। আপনি সম্প্রতি যে রাজ্যগুলো জয় করেছেন, সে তার রাজ্যে ওই রাজ্যগুলোর কিছু অংশ নিতে চায়। চেঙ্গিস, আমার জানা আছে, আমার সবকিছুই জানা আছে। যে যুগে আমার সেনারা খারজাম শাহের সাথে যুদ্ধ করেছিল, এই বেয়াদব ছেলে আমার রণকৌশল নিয়ে বিরোধিতা করল। তার অবাধ্যতার তালিকা এত দীর্ঘ যে হিউরোগোলা হিউরোগোলা জি হুজুর। চেঙ্গিস, সেনাদলের নিকট আমার আদেশ আরেকবার শুনিয়ে দাও। তোমার কি সেই সব কথা মনে আছে যে দৈনন্দিন জীবনে এমন থাকো যেমন 2 বছরের গাভীর বাচ্চা থাকে, কিন্তু যুদ্ধে যেন তুমি নিজেই অস্ত্র হয়ে যাও? নিমন্ত্রিত হয়ে এমনভাবে খাও যেমনটা ষাঁড় খায়, কিন্তু যুদ্ধে শকুন হয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ো। দিনের আলোয় বৃদ্ধ নেকড়ের মতো সদা সতর্ক এবং রাতের অন্ধকারে কালো কাকের মতো সাবধান থাকবে। চেঙ্গিস খান চীন থেকে প্রত্যাবর্তন করল। তখন কুনরা তাদের সেই এলাকাসমূহের ওপর আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করল, যে অঞ্চলের ওপর মুঘলরা তাদের দখল প্রতিষ্ঠা করেছিল। মেঘলে যে চেঙ্গিসের নায়েব ছিল, কুনদের সাথে প্রায়ই যুদ্ধ করত। চেঙ্গিস ভাবলেন যে ভৌগোলিক অবস্থানটা এমনই যে কুনদের ততদিন পর্যন্ত দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাঙ্গুতের দেশে তার রাজ্য প্রতিষ্ঠা করা না যায়, কারণ তাঙ্গুতের রাজ্য থেকে কুনের রাজধানীর ওপর আক্রমণ করা সহজ। সুতরাং তাঙ্গুতের সঙ্গে যুদ্ধ করতে চেঙ্গিস এমনই বাধ্যবাধকতা অনুভব করলেন যে 71 বছর বয়সেও সেনাদলের অধিপতি হয়ে বসলেন এবং ওই রাজ্য আক্রমণ করে বসলেন। 1226 সালে তাঙ্গুতের সাথে যুদ্ধ শুরু হয়। চেঙ্গিস খানের স্ত্রী ইয়াসুলি এবং তার পুত্র তার সাথে ছিল। প্রথম দিকে যুদ্ধের সাফল্য আসছিল, কিন্তু যখন শীতকাল এলো, একদিন চেঙ্গিস খাঁ ঘোড়ার ওপর থেকে পড়ে গেলেন এবং এমন আঘাত পেলেন যে সেই দুঃখেই অসুস্থ হয়ে পড়লেন। ইয়াসুলি, খান সাহেবের শরীর বেশ খারাপ। ঘোড়ার ওপর থেকে পড়ে এমন ব্যথা পেয়েছেন যে বেশ কয়েকটা অস্থিসন্ধি স্থানচ্যুত হয়েছে। গতকাল থেকে বেশ জ্বরও আছে। আমি আপনাদের এজন্য এখানে ডেকেছি যে এই যুদ্ধের বিষয়ে কিছু আলোচনা করা যায়। যুদ্ধ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বাগর্চি, তুমি বলো দেখি, এমন অবস্থায় কি যুদ্ধ চালিয়ে যাওয়া যায়? বাগর্চি, মহান অধিপতির শরীর যদিও তেমন মারাত্মক খারাপ বলা যায় না, তবুও এই বৃদ্ধ বয়সে শারীরিক আঘাত কখনো কখনো বিপজ্জনক হতে পারে। আমার মত হচ্ছে এই যে কিছুদিনের জন্য যুদ্ধ মুলতবি করে দেয়া হোক। মহান অধিপতির চিকিৎসা এখানে করা যাবে না। উনি সুস্থ হয়ে উঠলে যুদ্ধ আবার শুরু করা যায়। ইউরোগোলা, এই মতের সঙ্গে আমিও একমত পোষণ করি। চর্জুদাই, আমি মনে করি এই মত সম্পূর্ণ সঠিক। হুজুরের সুস্থতা সবচেয়ে বেশি জরুরি। ইয়াসুলি, বালানুয়া, তুমি এ বিষয়ে কি মনে করছো? বালানুয়া, তাঙ্গুত যাযাবর নয়, শহরে থাকেন। আজ এখানে, কাল সেখানে চলে যাবেন না। পরে দেখা যাবে। এখন আমি আমার মাতৃভূমিতে ফিরে যাচ্ছি। যখন খাকান অর্থাৎ মহান অধিপতি শরীর সুস্থ হয়ে যাবে, তখন এখানে ফিরে আসব। ইয়াসুলি, তাহলে সিদ্ধান্ত এমনই থাকলো। হঠাৎ বৈশাখীর সহায়তায় চেঙ্গিস ভেতরে প্রবেশ করে। চেঙ্গিস, কোনো সিদ্ধান্ত নয়, আমার শরীর ঠিক আছে, আমি এখানেই থাকব। ইয়াসুলি, স্ত্রী হিসেবে তুমি আমাকে সহানুভূতি দেখাতে পারো, কিন্তু যুদ্ধের ময়দানে তোমার সহমর্মিতা আমাকে কখনো প্রভাবিত করতে পারে না। ইউরোগোলা, আমার বসার জন্য চৌকি নিয়ে এসো। দ্রুত চৌকি রেখে দেয়া হলো। চেঙ্গিস চৌকির উপর আসন গ্রহণ করে। বাগর্চি, চুপি চুপি এখানে কি ষড়যন্ত্র হচ্ছিল? খুবই দুঃখিত যে তুমিও যুদ্ধের মাঠ পরিত্যাগ করতে রাজি হয়ে গেলে। বাগর্চি, খাকান, আপনার স্বাস্থ্য সবকিছুর চেয়ে উত্তম। চেঙ্গিস, আর আমার আনন্দ তার চেয়ে উত্তম। তোমরা বিশ্বাস করো, আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব। আমার চিকিৎসা যুদ্ধের মাঠেই হবে। তোমরা এতটুকু কেন বুঝতে পারো না যে এই মুহূর্তে আমি যুদ্ধের মাঠ থেকে চলে গেলে এই পাঁজি তাঙ্গুত বুঝবে যে আমি ভয় পেয়েছি। আজ 71 বছর বয়সে ঘোড়ার ওপর থেকে পড়ে আমি আমার ব্যক্তিত্বকে আঘাত করব নাকি? না, আমি কখনোই এখান থেকে যাব না।
বাগর্চি, তুমি একটা চিঠি তৈরি করে তাঙ্গুতের নিকট পাঠাও। এখন একজন দূতের দ্বারা আমার বাণী তার কাছে পাঠিয়ে দাও। বাগর্চি, বাণীটা বলুন। চেঙ্গিস, লম্বা চওড়া বিস্তারিত মোটেই লেখা যাবে না। এর সঙ্গে শুধু এভাবে বলো যে তাঙ্গুত প্রথম থেকেই আমাদের সাথে এই প্রতিজ্ঞা করেছিল যে তুমি আমাদের বিশ্বস্ত বন্ধু হবে, কিন্তু যখন আমি মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাই তখন তুমি আমাদের সাথে যেতে অস্বীকার করলে, আর এই অবাধ্যতার সাথে আমাকে অপমান বা অসম্মান করলে। এখন মুসলমানদের পরাজিত করার পর তোমার সাথে লড়াই করতে চাই। আমার অভিশাপকে ভয় করো এবং অস্ত্র সমর্পণ করো। বালানুয়া, আপনি শক্তি ও সামর্থ্যের প্রভু। আমি প্রায়শই ভাবি যে আপনার হাতে আপনার শক্তি ও সামর্থ্যের কোনো লক্ষণ বা চিহ্ন আছে কিনা। চেঙ্গিস হাসতে থাকে। আমি তোমাকে একটা মজার ঘটনার কথা বলি। সিংহাসনে আরোহণের পূর্বে একদিন আমি ঘোড়ায় চড়ে যাচ্ছিলাম। একটা সেতুর উপর দিয়ে যাবার সময় দেখলাম ৬ জন লোক আমার দিকে তীর তাক করে বসে আছে। আমি তরবারি উঁচিয়ে তাদের দিকে অগ্রসর হই। তারা দূর থেকেই আমাদের দিকে তীর বর্ষণ শুরু করে দেয়, কিন্তু যত তীরই তারা নিক্ষেপ করল সবগুলোই লক্ষ্যচ্যুত হলো। একটাও আমাদের গায়ে বিদ্ধ হয়নি। আমি অগ্রসর হতে থাকি এবং ৬ জনকেই মৃত্যুর দুয়ারে পৌঁছে দিলাম। ফেরার পথে আবার যেখানে আমরা শত্রুদের হত্যা করেছিলাম দেখলাম যে সেখানে তাদের ঘোড়াগুলো খালি পিঠে ঘোরাঘুরি করছে। আমি সেই ঘোড়াগুলো ধরলাম এবং হাঁকিয়ে আমার বাসায় নিয়ে এলাম। এখন বলো, এই ঘটনার কি পরিণতি তুমি নির্ধারণ করলে? বালানুয়া, অধম, এই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। মহামান্য, আপনি শক্তি ও সামর্থ্যের দেবতা। হাসতে থাকে। খোদার কসম, আল্লাহর অভিসম্পাত, চেঙ্গিসের প্রেরিত দূত তেঙ্গুতের কাছে গেল এবং সেখান থেকে এমন এক অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক জবাব নিয়ে এলো যে চেঙ্গিস খানের ক্রোধ ও প্রতিহিংসা আরও বৃদ্ধি পেল। তিনি সর্দারদের বললেন, এখনও কি স্বাভাবিক যে আমরা এখান থেকে চলে যাই? আমি মরে যেতে পারি, কিন্তু তাঙ্গুতকে শাস্তি না দিয়ে ছেড়ে দিতে পারি না। চেঙ্গিস তার শত্রু বাদশাহ তাঙ্গুতের ওপর প্রতিশোধ নিতে সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করেন, কিন্তু তার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছিল। এখন তিনি অল্প কয়েকদিনের মেহমান ছিলেন মাত্র, অর্থাৎ তার জীবনকাল ছিল আর অল্প কয়েকদিনের। বালানুয়া, হুজুর, সংবাদ এসেছে যে আপনার পুত্র জোজি আবার বিদ্রোহ করেছে। চেঙ্গিস, এই অবাধ্য ছেলেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তুমি এক কাজ করো, দ্রুত সেনাদের প্রস্তুত করে ওকে দমন করার জন্য পাঠিয়ে দাও। বালানুয়া, ঠিক আছে হুজুর। ভৃত্য, জাহাপনা, বাগর্চি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত। চেঙ্গিস, তাকে ভেতরে আসতে বলো। হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম যে জোজির বিদ্রোহ দমনের জন্য দ্রুত একটি সেনাদল পাঠিয়ে দেয়া হোক। এই অবাধ্য ছেলেটা আমাকে অনেক নির্যাতন করেছে। হায়, আমি যদি অসুস্থ না হতাম। বাগর্চি, এই ছেলে আর কখনো তার বাবাকে কষ্ট দেবে না। চেঙ্গিস, এই কথার মর্ম কি? বাগর্চি, এইমাত্র সংবাদ এসেছে যে জজির মৃত্যু হয়েছে। চেঙ্গিস, কি বললে? আমার ছেলে জজি মারা গেছে? কিছুক্ষণ বিরত থেকে, আমি কিছুক্ষণের জন্য অন্য কক্ষে যাচ্ছি, এখনই আসছি। চেঙ্গিস অন্য কক্ষে চলে গেলেন। বালানুয়া, বাগর্চি, তুমি কি দেখলে যে খান সাহেব নিজ সন্তানের মৃত্যুতে ব্যথিত হয়েছেন? বাগর্চি, আমি আজ প্রথম খানকে ব্যথিত দেখলাম। বালানুয়া, এজন্যই অন্য কক্ষে চলে গেলেন। পুত্রের মৃত্যুতে চেঙ্গিস খা একাকী ভীষণভাবে মর্মাহত হলেন, কিন্তু এই দুঃখ কোনোভাবে প্রকাশ হতে দিলেন না। সৈন্যরা সোজা সামনে অগ্রসর হতে থাকে। চলতে চলতে সনোবরের জঙ্গল পার হচ্ছিল, যেখানে সূর্যের কোনো উত্তাপ ছড়ায় না, কারণ গাছগুলোতে বরফ জমেছিল। এখানে পৌঁছেই চেঙ্গিস খা সৈন্যদের থামতে নির্দেশ দিলেন আর খবর আদান প্রদানকারীদের ডেকে বলেন, দ্রুত ঘোড়া দৌড়াতে দৌড়াতে তুলির নিকট যাও আর তাকে বলো যে সে যেন দ্রুতই আমার কাছে চলে আসে। খায়ের মেজ ছেলে তুলি দ্রুত এসে যখন চেঙ্গিসের তাঁবুতে প্রবেশ করে তখনই সে দেখল যে তার বাবা চুলার নিকট একটা কার্পেট মুড়ি দিয়ে পড়ে আছে। চেঙ্গিস, এসো তুলি, আমার সন্তান, এসো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এসো, এখানে আমার পাশে বসো। আমার বিশ্বস্ত বন্ধু এবং বীর সেনাধ্যক্ষরা সবাই উপস্থিত আছেন। আমি তাদের বলে দিয়েছি যে আমার মৃত্যু এখন খুবই নিকটে। মৃত্যুকে আমি ভয় পাই না, তোমরা কেন ভয় পাও? তুলি, বাবা, এমন করে বলবেন না। চেঙ্গিস খা, বোকামি করো না। তুলি, আমি আমার অন্তিম ইচ্ছা প্রকাশ করতে চাই। বাজে কথায় সময় ব্যয় করা উচিত নয়। শোনো,
আমার অন্তিম ইচ্ছা হচ্ছে তন অর্থাৎ চীনের সাথে যুদ্ধ চালিয়ে যাবে। যখন তাঙ্গুতের রাজধানী জয় করা হয়ে যাবে তখন তাঙ্গুতের বাদশা এবং তদীয় সকল সঙ্গী যারা তার সাথে থাকে তাদেরও হত্যা করতে হবে। যতক্ষণ না এই লক্ষ্য দৃশ্যমান হয় ততক্ষণ আমার মৃত্যু সংবাদ গোপন রাখবে। ওক্তাই, তোমার ভাই ভীষণ সাহসী এবং দয়ালু বটে। তার আচার আচরণ খুবই ভালো। জনগণ তাকে পছন্দ করে, এই জন্য আমি তাকে আমার স্থলাভিষিক্ত করলাম। তুলি, আপনার সিদ্ধান্ত যথার্থ। চেঙ্গিস, তুলি, পূর্বে যে সকল দেশ আছে তুমি সেগুলোর রাজা। তুলি, আপনার প্রশংসা, ধন্যবাদ। চেঙ্গিস, আর তোমার ছোট ভাই চাকতাইকে আমি পশ্চিমের দেশ দিয়েছি। তোমরা সবাই শোনো, আমার এই আদেশের যেন কোনো প্রকার পরিবর্তন না আসে। যুদ্ধ চলবে এবং তাঙ্গুতের বাদশাকে তার সঙ্গী সাথীদের সহ মৃত্যুর দুয়ারে পৌঁছিয়ে দেয়া হবে। এটাও যেন স্মরণ থাকে যে শত্রুর নিকট যেন আমার মৃত্যু সংবাদ না পৌঁছায়। ওসিয়ত সমাপ্ত করার পর চেঙ্গিস খাঁর প্রাণ দেহ ত্যাগ করে গেল। তার মৃত্যু দক্ষিণ চীনে সংঘের মধ্যে ঘটল, এই লক্ষ্যে যেন শত্রু তার মৃত্যু সম্পর্কে অবহিত হতে না পারে। মৃতদেহ বহন করে নিয়ে যাওয়ার সময় পথে যে লোকেরই দেখা পাওয়া গেল তাদের হত্যা করা হলো। এই হলো সেই ব্যক্তি যে মায়ের গর্ভ থেকে হাতের মুঠায় জমাট বন্ধ রক্ত নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল, সারা জীবন রক্তের হোলি খেলেছে এবং মৃত্যুর পরও রক্তের বন্যা বইয়ে গেল। চেঙ্গিস খাঁয়ের মরদেহ গাড়িতে বহন করা হচ্ছিল এবং তাকে অনুসরণকারী ব্যক্তিবর্গ শোক মাতম করছিল। পূর্বে এই সাথীরা শিকারীর মতো শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ত, আর এখন ভারী গলায় শোক প্রকাশ করতে করতে মরদেহ বহন করে চলেছে। হায় আমাদের চেঙ্গিস খাঁ! এটা কি সত্য যে আজ সে তার স্ত্রী পুত্রদের ছেড়ে চলে গেছে, আজ নিজ গোষ্ঠীর মধ্যে থেকে উঠে গেল? হায় আমার খান! অতীতে তুমি তো বাজ পাখির মতো আমাদের পথ দেখাতে দেখাতে অগ্রসর হতে, আজ তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, অর্থাৎ সন্তানের মৃত্যুতে দুঃখ পেয়ে মারা গেলে। হায় আমাদের খান! এবার তৈমুরের মৃত্যু। 500 বছর পূর্বের ঘটনা, যখন এক ব্যক্তি সমগ্র পৃথিবী জয় করতে চেয়েছিল। যেখানে সে হাত দিত তাতেই সফল কাম হতো। অর্ধেক পৃথিবীর চেয়েও বেশি রাজ্যের সৈন্যদের সে একের পর এক পর্যুদস্ত করে, কয়েকটি শহরকে মূল থেকে উৎপাটন করে ফেলে। বেশ কিছু রাজ্যের অর্থ সম্পদ নিজের দখলে নিয়ে এসে নিজের ইচ্ছে মতো সেগুলো ব্যবহার করে। পাহাড় পর্বতের চূড়া কেটে তার ওপর প্রাসাদোপম ভবন নির্মাণ করে। নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। সড়ক ও জনপথ তৈরি করে, যার ওপর দিয়ে দুই মহাদেশের ব্যবসা বাণিজ্যের সামগ্রী আদান প্রদান চলতে থাকে। সেই বীর যোদ্ধার নাম টেমারলেন, তৈমুর লং বা ল্যাংড়া তৈমুর, যাকে তৈমুর লং হিসাবেই স্মরণ করা হয়ে থাকে। এশিয়া মহাদেশে সে বেশ পরিচিত। কারো কারো কাছে সে গৌরবের, আবার কারো নিকট সে দুঃখের কারণ। কোনো কোনো অঞ্চলের লোক তাকে কালো নেকড়ে মনে করে, কিন্তু এমন লোকও আছে যারা তাকে সঙ্গীতজ্ঞ হিসাবেও স্মরণ করে থাকে। বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টন মৃত্যুদূত আজরাইলের যে নিখুঁত ছবি তার কাব্যে এঁকেছেন, মনে হয় তৈমুরের বৈশিষ্ট্যের প্রতি মনোযোগী হওয়ার পরেই এ চিত্র তার মানসপটে এসেছিল। কবিরা এই ভয়ানক মানুষটির প্রতি গভীরভাবে দৃষ্টিপাত করেন, কিন্তু ঐতিহাসিকেরা তাকে ঠিক কোন দৃশ্যপটে আঁকবেন তা নিয়ে ধাঁধায় পড়ে যান। সে কোনো রাজবংশের সদস্য ছিল না, কিন্তু নিজ জাতিগোষ্ঠীর জন্য সে রাজবংশের সৃষ্টি করে যায়। সে দুর্ধর্ষ ছিল, ধ্বংসও যেমন করেছে, সৃষ্টিতেও ছিল সে পারদর্শী। সে যখন সৃষ্টির প্রতি মনোযোগী হয় তখন অসংখ্য সুন্দর সুন্দর দালান কোঠা নির্মাণ করে ফেলে। আলেকজান্ডারের মতো সে কোনো বাদশার পুত্র ছিল না, অথবা চেঙ্গিস খাঁর মতো কোনো সৈন্য সামন্তের উত্তরাধিকারীও ছিল না। বিজয়ী বীর আলেকজান্ডারের ছিল মেসিডোনিয়ার জনগণ, যেমন চেঙ্গিস খাঁ ছিল মোগলদের দুর্ধর্ষ যোদ্ধা। কিন্তু তৈমুর নিজেই এক জাতিগোষ্ঠী সৃষ্টি করে ফেলেন। তৈমুরের সাথে যেমন অতিশয় ঘৃণা এবং অতিশয় ভালোবাসা দেখানো হয়েছে, তেমনি আর কোনো রাজা বাদশাদের সাথে দেখানো হয়নি। তৈমুরের দরবারে দুজন বড় মাপের ঐতিহাসিক ছিলেন, যাদের একজন তাকে শয়তান বলে আখ্যায়িত করেছেন, আর অন্যজন বলেছেন তার মতো এত বড় মাপের ব্যক্তি এবং বড় মাপের যোদ্ধা কখনো জন্মগ্রহণ করেননি।
ইবনে আরব শাহ লিখেছেন যে সে একজন নির্মম হত্যাকারী, ছল চাতুরিতে সিদ্ধহস্ত এবং শত্রুতা ও প্রতিহিংসা পরায়ণতায় খোদার অভিসম্পাত ছিল। মাওলানা শরফুদ্দীন লিখেছেন যে সাহসিকতা ও বীরত্ব তাকে তাতার রাজ্যের অধিকারী হিসাবে প্রতিষ্ঠা করেছিল এবং সমগ্র এশিয়াকে তার নিকট নত করেছিল। যদিও তৈমুর বড় যোদ্ধাদের মধ্যে অন্যতম মর্যাদায় অধিকারী, কিন্তু বাদশাহ হিসেবে সে ভীষণ নিচু স্তরের ছিল। তবে উপযুক্ত, সাহসী, খ্যাতির মুখাপেক্ষী ও অত্যাচারী ছিল। নিজের শক্তি সামর্থ্যের তুলনায় সে অন্য মানুষদের আনন্দকে তুচ্ছ মনে করত। তার ব্যক্তিখ্যাতি তার নিজস্ব শক্তির প্রাসাদকে নির্বিঘ্ন রেখেছিল, কিন্তু যখন তার মৃত্যু হল, তার প্রাসাদোপম শক্তিরও মৃত্যু ঘটে। তার সাম্রাজ্য তার মৃত্যুর সাথেই নিশ্চিহ্ন হয়ে যায়। এই সংক্ষিপ্ত পরিসরে এখন আমি আপনাদের যে বিষয়টি উপস্থাপন করব তা হল তৈমুর লংয়ের জীবনের শেষ কটি দিনের নাট্যপুঞ্জি, যখন মৃত্যুদূত তার দুয়ারে কড়া নাড়ছিল। মৃত্যুদূত মোটা গলায় এবং ভীতিকর শব্দে, তৈমুর, এদিকে তাকাও। এই মৃতদেহগুলো কি তুমি চেনো? তৈমুর অবজ্ঞা ভরে, মৃতদেহ? কাদের মৃতদেহ? মৃত্যুদূত, দেখো এই লাশগুলো কার, তুমি কি তাদের চেনো? তৈমুর, হ্যাঁ চিনি, এটা আমার জ্যেষ্ঠ পুত্র জাহাঙ্গীরের লাশ, কিন্তু তার মৃত্যু তো এক যুগ আগে হয়েছে। মৃত্যুদূত হাসতে থাকে, আর এইটা? তৈমুর, এইটা তো উমর শেখের লাশ, কিন্তু সেও তো এক যুগ আগে মারা গেছে। মৃত্যুদূত হাসতে থাকে, আর এটা? তৈমুর, এ তো আমার প্রপৌত্র আমিরজাদা মোহাম্মদ সুলতানের লাশ। নিষ্ঠুর মৃত্যু একেও রেহাই দেয়নি। বড় উদারমনা এবং সাহসী ছিল। সৈনিকদের সকলেই তাকে শ্রদ্ধায় পূজা করত। তার মৃত্যুতে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। কিছু বিরতির পর, এই তরুণ রাজপুত্র আনন্দ ও বিজয়ীর বেশে পৃথিবীকে বিদায় জানিয়েছিল। সেই সমস্ত সৈনিক যা সে সমরখন্দ থেকে সাথে নিয়ে এসেছিল, তারাই তাদের নেতার লাশ নিজের কাঁধে বহন করে সমরখন্দে ফিরে যায়। রঙিন পতাকার পরিবর্তে তার লাশ শোকের পতাকায় আচ্ছাদিত ছিল। কিন্তু যখন তার দুগ্ধপোষ্য শিশুকে আমার সামনে হাজির করা হয়, আমি ভীষণ মর্মাহত হই এবং কয়েকদিন পর্যন্ত নিজের তাঁবুর বাইরে আসতে পারিনি। মৃত্যুদূত হাসতে থাকে, কি, এরপরও তোমার বোধোদয় হয়নি যে তোমার চেয়েও শক্তিশালী কোনো ব্যক্তি পৃথিবীতে আছে, এমন ব্যক্তি যে তোমার সুন্দর সঙ্গীদের তোমার থেকে চিরদিনের জন্য পৃথক করে দিয়েছে? তোমার জীবনের প্রথম দিকে সব বড় বড় রাজন্যবর্গ নিজ নিজ কবরে বেঘরে ঘুমিয়ে আছে। কোথায় সেই হাজী সাইফুদ্দিন? তোমার প্রাণপ্রিয় বন্ধু জাকুব আর লাসই বা কোথায়? তোমার আদরের সন্তান, কলিজার টুকরা আমিরজাদা মোহাম্মদ সুলতান আজ কোথায়? আর তোমার সেই বিশ্বস্ত আর উপকারী আমির আকাবোগা কোথায়, যার সেবায় মুগ্ধ হয়ে তুমি তাকে হেরাতের রাজ্যদান করেছিলে? কোথায় এই সব রাজন্যবর্গ? আর তোমার সেই পৌত্র মোহাম্মদ সুলতানের অসুস্থতার সংবাদ, সেটা শুনে তুমি দৌড়াতে দৌড়াতে এমনভাবে তার কাছে গেলে যে তোমার আগমন দেখে মৃত্যুদূত নিজেকে গুটিয়ে এক কোণায় জড়সড় হয়ে গিয়েছিল। কিন্তু রোগীর বাকশক্তি এমনভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল যে মৃত্যুর পূর্ব পর্যন্ত আর সে বাকশক্তি ফিরে পায়নি। সে তোমার সঙ্গে কথাও বলতে পারেনি। পাগলের মতো হাসতে থাকে মৃত্যুদূত। তৈমুর ঘাবড়িয়ে গিয়ে ঘুম থেকে উঠে পড়ে। এই পাগলের মতো হাসি বন্ধ করো, এই শয়তানি হাসি বন্ধ করো। এ লোকটা কে ছিল? কে ছিল? সারাই খানম, অন্দরমহলের প্রধান পরিচারিকা। কি হুজুর সাহেব, আজ আবার কোন ভীতিকর স্বপ্ন দেখেছেন? তৈমুর, হ্যাঁ, যখন থেকে আমার প্রিয় পুত্রের লাশ নিয়ে সমরখন্দে এসেছি, তখন থেকেই বিচিত্র বিচিত্র স্বপ্ন দেখে আমার ঘুম নষ্ট হয়ে গেছে। সারাই খানম, কিছু বুঝতে পারছি না, কেন এই স্বপ্ন আমাকে কষ্ট দিচ্ছে। কি, আমি তো বৃদ্ধ হয়ে যাইনি? সারাই খানম হাসতে থাকে, গোরগাঁয়ে সেনাপতি যিনি অর্ধ পৃথিবীর অধিপতি, তিনি কিভাবে বৃদ্ধ হতে পারেন? এখনো অর্ধ পৃথিবী জয় করা বাকি রয়েছে, যেখানে আপনার পায়ে ছাপ যেখানে এখনো পড়েনি। তৈমুর, সারাই খানম, তুমি ঠিকই বলেছ, এখনো অর্ধ পৃথিবী জয় করা বাকি রয়েছে, যেখানে আমার পায়ের ছাপ এখনো পড়েনি।
যে মানুষ একবার ঘোড়ার পাদানিতে পায়ের স্পর্শ দান করে তাকে তো গন্তব্যে পৌঁছাতেই হয়। আমি তো এখন কেবল পাদানিতে পা রেখেছি মাত্র। গন্তব্যে পৌঁছানো এখনো বাকি রয়েছে। সারাই খানম: গন্তব্য তো চীনই হতে পারে। অন্ধকার সন্ধ্যার স্বপ্ন তো আপনি এমনি এমনি দেখেন না। তৈমুর: তুমি তো ভীষণ বুদ্ধিমতী সারাই খানম। বেশ কিছুদিন থেকে আমি চেঙ্গিস খাঁকে স্বপ্নে দেখেছি। তুমি কি জানো যে এরা সেই রাজন্যবর্গ যারা নিজেদের বৃহৎ সৈন্যবহর নিয়ে চীন দেশে পৌঁছেছিলেন? গতরাতে আমি আমার পিতাকে স্বপ্নে দেখেছিলাম। তিনি আমাকে বলছিলেন। সারাই খানম কৌতূহলবশত: কি বলছিলেন? তৈমুর: তিনি আমাকে তার গোত্রের সৈনিক ও সেনাপতিদের গল্প বিস্তারিতভাবে শোনালেন। কিভাবে তিনি তার সহযোগী ও সৈনিকদের নিয়ে ঘুরে বেড়াতেন। পাহাড়ের উপর যখন বরফ পড়ত তিনি নিচে নেমে আসতেন, আর যখন বরফ গলে যেত তিনি আবার পাহাড়ের মাথায় উঠে পড়তেন। যেতে যেতে কখনো বসে পড়তেন এবং নিজের পতাকার ছায়ায়, যার মধ্যে মাথার শিং আঁকা থাকত, বসে থাকতেন। আর এভাবে চলতে চলতেই একসময় চীন দেশে পৌঁছে যেতেন। পুরো গোত্রের লোকজন 500 মাইল পাহাড়ি জমির ওপর দিয়ে 2 মাস পর্যন্ত ভ্রমণ ও শিকারে ব্যস্ত থাকত। তিনি আমাকে তার সাদা ঘোড়া কুরবানি করার কথাও মনে করিয়ে দেন, যা গোত্রের সর্দারের কবরের ওপর জবাই করা হতো। এই ঘোড়া আকাশের দরজা দিয়ে যেখানে উত্তরে ধ্রুবতারা দেখা যেত প্রবেশ করত, যাতে সেই সমস্ত আত্মাদের সেবা করে যে আত্মাসমূহ আকাশ থেকেও উঁচু কোনো স্তরে অবস্থান করে থাকে। তারপর তিনি চীন দেশের সেই সমস্ত রাজকন্যাদের নাম বললেন যারা নিজেদের দেশ থেকে তাতারদের নিকট বৈবাহিক সূত্রে চলে এসেছিল এবং গাড়ি পূর্ণ করে হীরা জহরত কাতান সাথে নিয়ে এসেছিল। তারপর তিনি আমাকে এও বললেন যে মহান অধিপতি তাতার যে পেয়ালায় চুমুক দিয়ে ঘোড়ার দুধ পান করতেন সেই পেয়ালা শত্রুর মাথার খুলি তৈরি হতো আর তা সোনা দিয়ে মোড়ানো থাকত। সারাই খানম: অন্ধকার সন্ধ্যার এমন চিত্র আমার মাথায় বিঁধে আছে যে আমাকে এক মুহূর্তের জন্যও তা ছেড়ে যায় না। সারাই খানম: হিন্দুস্থানের অর্থাৎ ভারতের শাসন আপনি আপনার প্রপৌত্র মোহাম্মদ সুলতানের ভাইয়ের জিম্মায় দিয়ে দিয়েছেন। খোরাসানের শাসন দিয়েছেন শাহরুখের জিম্মায়। আপনার চিন্তা এখন অনেকাংশে কমে গেছে। এখন চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন। তৈমুর: এটাই ভাবছিলাম। শুধু এই একটা রাজ্যই রয়ে গেছে যে আমাদের মোকাবেলা করতে পারে, অর্থাৎ এই একটা দেশ রয়ে গেছে যাকে পরাভূত করার মধ্যে আমি আনন্দ লাভ করতে পারি। তৈমুর তার এই পরিকল্পনা বা ইচ্ছার কথা কোনো সর্দার বা আমিরের নিকট প্রকাশ করলেন না। শীতকাল ছিল বলে বাধ্য হয়েই তার সৈন্যদের তাবরিজের সেনা ছাউনিতেই রাখলেন। যুদ্ধের কারণে সৈন্যদের মধ্যে শৃঙ্খলার যে এলোমেলো ভাব এসেছিল তাকে সংশোধনের জন্য সৈন্যদের তাবরিজে কিছুদিন অবস্থান করতে বললেন। কিন্তু প্রকৃতিতে বসন্তের আগমনে মাটিতে ছোট ছোট ঘাস জন্মানোর সাথে সাথেই তৈমুর তার আমির ওমরা ও সেনাদের নিয়ে পূর্বে সমরখন্দ যাত্রার উদ্দেশ্যে রওনা হলেন। আগস্ট মাসে সমরখন্দে এসে একটা বাগানে অবস্থান নিলেন। নতুনভাবে নির্মিত জামে মসজিদের কাজের তদারকি করলেন। তৈমুর রাগান্বিত অবস্থায়: এই ভবনের তদারককারীকে এখনো আমার সামনে উপস্থিত কেন করা হলো না? তৈমুর: শাহ মালিক, আমি তোমাকে কিছু বলেছিলাম। শাহ মালিক: মহামান্য অধিপতি, আপনার আদেশ বাস্তবায়নের পথে। এই ভবনের তদারককারী শীঘ্রই চলে আসছেন। তৈমুর: সেই অধমটা মসজিদের সর্বনাশ করে ফেলেছে। আমার ধারণা ছিল সে নিজের কাজে বেশ দক্ষ, কিন্তু তার তৈরি মসজিদ দেখে আমার মনে হয়েছে সে নির্মাণ কাজে একেবারেই নবীন। এই বেয়াদবটা ভেতরের দালানগুলোকে প্রকাশ করল না কেন? মোহাম্মদ জিলত কোথায়? এসব তার অবহেলার নিদর্শন। আমি নির্মাণের এই সমগ্র দায়িত্বটা তাকে এজন্য অর্পণ করেছিলাম যে সে নিজস্ব তত্ত্বাবধানে আমার ইচ্ছামতো মসজিদটা তৈরি করবে, কিন্তু সে সম্পূর্ণ অযোগ্য প্রমাণিত হল। প্রহরী চৌকিদার: হুজুর, মোহাম্মদ জিলত আপনার সাক্ষাৎ চায়। তৈমুর: আসতে দাও। আমার বুঝে আসে না যে সে দালানটি প্রশস্ত করল না কেন। মোহাম্মদ জিলত: মহান অধিপতি, বান্দা আপনাকে কুর্নিশ করছে। তৈমুর: তোমার কুর্নিশ গ্রহণ করা যায় না, এই জন্য যে তুমি আমার নির্দেশ মতো মসজিদ নির্মাণ করাও নাই। নিশ্চিতভাবেই তুমি আমার আদেশের ওপর তোমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছ। আর এমন উদ্ধত আচরণের কি শাস্তি তা তোমার জানা আছে নিশ্চয়ই। খুবই কঠিন শাস্তি হয়ে থাকে। মোহাম্মদ জিলত:
কিন্তু মহামান্য। তৈমুর: আমি কোনো কারণ শুনতে প্রস্তুত নই। আমি তোমাকে এই মসজিদের মূল নকশা ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম, যে নকশা আমি হিন্দুস্থানে দেখেছিলাম। ওই নকশা মোতাবেক একটা মসজিদ সমরখন্দে তৈরি করার জন্য আমি তোমাকে আদেশ দিয়েছিলাম। এ প্রসঙ্গে তোমার জবাব কি বলো, যে দালানটি এত ছোট বানানো হলো কেন? আমি গতকাল যে কাজের পরিদর্শন করেছি, তাতে কি তুমি নির্মাণের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কাজ মনে করো? এই ধরনের নির্মাণ কাজ প্রদর্শন করে কি তুমি আমার প্রশংসার দাবিদার ছিলে? মোহাম্মদ জিলত: মহান অধিপতি, এই গোলাম এটাই মনে করে, যদি সেটা ভুলও হয়, যে আমাদের এই মসজিদ নির্মাণ কারিগরদের শ্রেষ্ঠ নমুনা। অধম যদি এই মনোবাসনা থেকে আপনার প্রশংসার দাবিদার হয়, তাহলে ভুল চিন্তার, আমার ব্যক্তিগত নয়। তৈমুর: যেহেতু মনোবাসনা তোমার এবং তুমি এখনো তাকে লালন করছো, তাই তুমিও তোমার মনোবাসনা উভয়কেই পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। তুমি এখন যেতে পারো। মোহাম্মদ জিলত: খুব ভালো মহান অধিপতি। তৈমুর: শাহ মালিক। শাহ মালিক: বলুন মহাধিপতি। তৈমুর: মোহাম্মদ জিলদের স্থাবর অস্থাবর সম্পদ দেশের অধিপতির অনুকূলে জব্দ করা হোক। শাহ মালিক: মহান অধিপতি, আপনার আদেশের বাস্তবায়ন হয়ে যাবে। তৈমুর: আর মোহাম্মদ জিলদের জন্য আমি মৃত্যুদণ্ড শাস্তি হিসেবে প্রদান করছি। সে এ শাস্তিরই যোগ্য। সেই যুগে তৈমুর তার সেই সব মন্ত্রীদের কার্যাবলীও পর্যবেক্ষণ করেন, যাদের নিজের অনুপস্থিতিতে রাজ্যের কার্যাবলী তদারকির দায়িত্ব দিয়েছিলেন। কাউকে তার কাজের জন্য পুরস্কৃত করেছেন, আবার কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। বাস্তবতা হলো এই যে, মনের সেই শক্তিই আশ্চর্যজনক, যার বলে তার বৃদ্ধ বয়সের দেহকে জীবিত করে রেখেছে। তৈমুর এ বিষয়ে মোটেও চিন্তিত ছিলেন না যে তার জীবনের এখন কোনো সময় পার হচ্ছে। গত 2 বছর থেকে চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। চোখের পলক এভাবে নেমে থাকত, যেন মনে হতো সে ঘুমাচ্ছে। এ সময় তার বয়স 69 হয়েছিল। এই বয়সে তিনি এক ফরমান জারি করেন যে 2 মাসের জন্য এক আনন্দ উৎসব করা হোক। কিন্তু কেন এই উৎসব করা হবে, সে বিষয়ে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। সুতরাং বেশ ধুমধাম করে এবং আনন্দঘন পরিবেশে উৎসব ও আপ্যায়ন চলতে থাকল। 2 মাস ধরে সমরখন্দে যখন দিন শেষে সূর্যের আলো ওই দূর পাহাড়ে অস্তমিত হয়ে পড়ত, তখন সমরখন্দকে রাতের আলোয় বেহেশতের অংশ বলেই মনে হতো। উৎসবের সময় শেষ হলে তৈমুর রাজপুত্র আমির ও রাজন্যবর্গ নিয়ে এক বৈঠকে আহ্বান করেন। তৈমুর উচ্চস্বরে: আমি চীন ছাড়া এশিয়ার আর সব দেশ ইতোমধ্যেই জয় করে ফেলেছি। এমন বড় বড় দুর্ধর্ষ রাজা বাদশাদের পরাজিত করেছি যে আমাদের কার্যকলাপ যেন সারা পৃথিবীব্যাপী চিরকাল মানুষ স্মরণ করে। তোমরা অনেক যুদ্ধেই আমার সাথে ছিলে, আর এমন কখনো ঘটেনি যে তোমরা জয়লাভ করনি। এখন আমার লক্ষ্য চীন। একে জয় করতে খুব বেশি শক্তির প্রয়োজন নেই। এখন শুধু চীন পর্যন্ত তোমরা আমাকে সঙ্গ দাও। জয় এবং সহযোগিতা আমাদের আগেই সেখানে পৌঁছে গেছে। আমরা আমাদের দেশের সীমান্ত পার হয়ে চীনের দেয়াল বরাবর সেই দেশে বিজয়ীর বেশে পৌঁছে যাব। 2 লক্ষের বেশি সৈন্য সমরখন্দে সংগৃহীত হয়ে যাবে। এই সৈন্যদের আমরা বিভিন্ন দলে বিভক্ত করে সেই সব সেনা ছাউনিতে পাঠিয়ে রাখব, যে ছাউনিগুলো আমি চীনের রাস্তার ধারে ধারে তৈরি করে রেখেছি। শীতকালের সমাপ্তি এবং বসন্তের আগমনের অপেক্ষা আমার কাছে সঠিক মনে হচ্ছে না। বসন্ত ঋতুর উৎসব আমরা সেই চীন দেশে বিজয় ও আনন্দ উৎসব হিসেবে উদযাপন করব। সৈন্যদের কামানোর অংশ বিশেষ আমি খলিল সুলতানের নিকট সোপর্দ করেছি। দ্বিতীয় অংশ, যা যুবরাজ মোহাম্মদ সুলতান নিজের সাথে নিয়ে বের হতো, তা এখন আমি নিজের সাথেই নিয়ে যাব। যুদ্ধের রসদপত্র পর্যাপ্ত হওয়া চাই, যেন যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কোনো অসুবিধায় পড়তে না হয়, কোনো কিছুর ঘাটতি না হয়। সেনাদল যখন সমরখন্দে নদী অতিক্রম করছিল, তৈমুর তখন ঘোড়ার পিঠে আসীন ছিলেন। পাশ ফিরে তিনি শহরের দিকে তাকালেন, কিন্তু দৃষ্টিশক্তি এত সতেজ ছিল না যে সেতু বা মিনার তার দৃষ্টিতে আসে। মাসটি ছিল নভেম্বর, শীত ছিল তীব্র। সেনাদল যখন সমরখন্দ থেকে সামনে অগ্রসর হয়ে এক পাহাড়ি এলাকা অতিক্রম করে যাচ্ছিল, তখন বরফ পড়া শুরু হয়ে গেল। উত্তরে দেশ থেকে আগত বাতাস তীব্র হয়ে উঠল। কুয়াশা আর অন্ধকার মেঘ আকাশে ঘন অন্ধকার নামিয়ে আনল। সেনাদল আরও কিছুটা অগ্রসর হলে পুরো দুনিয়াটাই সাদা বলে মনে হলো। নদী এবং সাগরের পানি জমে গিয়েছিল, সড়কগুলোতে বরফের স্তূপ জমে গিয়েছিল। মানুষ ও ঘোড়া তীব্র শীতে মৃত্যুবরণ করতে শুরু করল। খলিল সুলতান:
বরফ থেকে রক্ষা করার জন্য আমি তাশখন্দের পাশে খড় দিয়ে ছাউনি তৈরি করেছি। আমার সেনারা সেখানেই আশ্রয় নিয়েছে। মহাধিপতি, আপনিও সেখানেই শুভাগমন করেন। তৈমুর: না, রাজপুত্র খলিল সুলতান, আমি সেখানে যাব না। খলিল সুলতান: মহাধিপতি, বৃষ্টির মতো বরফ পতন সহ্য সীমা থেকেও জোরে পড়ছে। গাড়ি ঘোড়া উট এর সারি বরফের সাদা স্থলভূমিতে রেখার মতো দেখা যাচ্ছে। সামনে অগ্রসর হতে পারবেন না। প্রবহমান নদী এখন বরফের স্তূপে পরিণত হয়েছে। ৩ গজ মোটা বরফের স্তর তার উপর জমাট বেঁধে আছে। তৈমুর: তাতে কি হয়েছে? খলিল সুলতান: এই নদী অতিক্রম করা সহজ কথা না, খুবই দুরূহ। তৈমুর: কিন্তু অসম্ভব তো নয়। খলিল সুলতান: হুজুর, কথাটা ঠিক, কিন্তু বরফের ওই পাথরগুলো কেটে পথ করা বেশ কঠিন কাজ। শীতের তীব্রতা এতই বেশি যে শিরায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তৈমুর: কয়েক বছর আগে মীর আর ওয়াহের ওপর সৈন্য পরিচালনার সময় আমাকে এমনই বরফের পাথরের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু অভিযান চলমান রাখা হয়েছিল। খলিল সুলতান: মহাধিপতি, আমি আর একবার নিবেদন করতে চাই যে বরফ জমা প্রচণ্ড শীত সব কিছুকে ধ্বংস করতে বড় জোরে সোরে প্রবাহিত হচ্ছে। তুষারপাত, শিলাবৃষ্টি আর তীব্র বর্ষণের কোনো শেষ দেখছি না। অস্তগামী সূর্যের তীর্যক আলো বরফের স্তরের ওপর চমকাচ্ছে, তাও এই ভয়ানক তুষার বৃষ্টির মোকাবেলা করতে পারছে না। হাজার হাজার পশু মারা গেছে। শত শত সেনারা মৃত্যুর হিমশীতল বিছানায় শুয়ে পড়েছে। তৈমুর: খলিল সুলতান, তুমি আমার ছেলের ছেলে, এসব উপদেশ বিতরণ বন্ধ করো। শোনো, যখন রাস্তা পরিষ্কার হয়ে যাবে নিজের সেনাদের নিয়ে দ্রুত উত্তরে পৌঁছে যাও। আমি উত্তরে কিছুক্ষণ বিশ্রাম করব, আর প্রকৃতিতে বসন্ত আসতেই যখন বরফ পতনে কিছুটা ধীরগতি আসবে আমি সেনাদের নিয়ে এগিয়ে যাব। এই নির্দেশ মোতাবেক ১৪০৫ সালের মার্চ মাস শুরু হতে না হতেই তৈমুরের সেনাবাহিনী অভিযানের উদ্দেশ্যে গমনোদ্যত হল। পতাকা উড়িয়ে ধরা হলো। সেনারা তদারকির জন্য নিজ নিজ বর্ম পরিধান করে নিল। বিভিন্ন গোত্রের সেনা অফিসাররা নিজ নিজ দলের সেনাদের একত্রিত করল, যাতে রাত্রি অতিবাহিত হওয়ার সাথে সাথে সকালে বিভিন্ন সুরধ্বনি দিয়ে অনুষ্ঠানাদি সম্পন্ন করা যায়। ঢোলের শব্দ তীব্র হলো। কোরাস এবং বাজনা বাজতে থাকলো। লাখ লাখ ঘোড়ার পায়ের শব্দ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সন্দেহাতীতভাবে সেনাদের সালাম দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এরই মধ্যে উত্তরে তৈমুরের মৃত্যু আসন্ন হয়ে গেল। সেনারা নির্দেশ মতো উত্তরের সড়ক পথে যাত্রা করল। রাজকীয় পরিবেশে তৈমুরের ঘোড়া ওগলনকে দাঁড় করানো ছিল, কিন্তু এর উপর কোনো আরোহী ছিল না। তৈমুর তখন জীবন মৃত্যু অবস্থায় ছিল। সারাই খানম: আমি মহান অধিপতির অসুস্থতার খবর সমরখন্দে শুনি। খুব দ্রুত যাত্রা শেষ করে উত্তরে পৌঁছেছি। জিজ্ঞাসা করলাম, হেকিম সাহেব বলেন, এখন তার কি অবস্থা? ফজলুল্লাহ তাবরিজি: মহারানী, হুজুর এখন চিকিৎসা জগতের আওতামুক্ত। সারাই খানম: তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তাবরিজি: এই অবস্থার উপর কারো কিছু করার নেই। এখন মহাধিপতির মৃত্যু আসন্ন। এই গোলাম সব ধরনের চেষ্টা করে ফেলেছে। অনেক উন্নত মানের ওষুধ সেবন করিয়েছে, কিন্তু কোনো ফলদয় হয়নি। খুবই পুষ্টিকর এক নির্যাস তৈরি করে কয়েক বোতল পান করিয়েছি, কিন্তু শরীরে কোনো উত্তাপ তৈরি হচ্ছে না। কয়েকদিন ব্যাপী কোরআনখানি ও দোয়া অনুষ্ঠান করা যেতে পারে। তৈমুর অন্য একটি কক্ষ থেকে অত্যন্ত ক্ষীণ স্বরে: সাহস ও বীরত্বের সাথে শক্ত হাতের তরবারি ধরবে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখবে। বিভাজন জাতিকে ধ্বংস করে দেয়। চীনের সেনাভিযান কোনো অবস্থাতেই স্থগিত করবে না, শুনছ? নুরুদ্দিন ও শাহ মালিক: শুনছি মহান অধিপতি। তৈমুর: যখন আমি মৃত্যুবরণ করব তখন কাপড় ছিঁড়বে না, পাগলের মতো দুঃখ প্রকাশ করে এদিক সেদিক ছুটবে না, কারণ এ ধরনের কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমস্যা বৃদ্ধি পায়। তোমরা দুজন আমার আরও কাছে এসো। তৈমুর: কাছে এসেছ? শোনো, জাহাঙ্গীরের পুত্র ফকির মোহাম্মদকে আমি আমার স্থলাভিষিক্ত ঘোষণা করছি। এজন্য তাকে সমরখন্দে থাকতে হবে। সমগ্র সেনাবাহিনী ও অর্থের ওপর তার পূর্ণ অধিকার থাকবে। আমার আদেশ এই যে তোমরা সবাই সারা জীবন তার অনুগত থাকবে। তাকে সমরখন্দ সহ দূর দূরান্তের সব রাজ্যের ওপর শাসন করতে হবে। যদি তোমরা তার অনুগত না হও তবে তার পরিণাম অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। শাহ মালিক: হুজুর, আপনার ওসিয়ত মোতাবেক কার্য সমাধা হবে, কিন্তু নিবেদন এই যে আপনি আপনার পুত্র ও পৌত্রদের ডেকে আনেন।
যাতে এই নির্দেশনা তারাও নিজ কানে শুনে যান। তৈমুর খুব উদ্বিগ্ন চিত্তে, না, এটাই শেষ দরবার। খোদাকে খোদাকে এটাই মঞ্জুর ছিল। এই সময় তার আর কোনো ইচ্ছা ছিল না এটা ছাড়া যে সে তার পুত্র শাহরুখকে একবার দেখতে পারত। কিন্তু এটা অসম্ভব ছিল। এই অসম্ভব কথাটা সম্ভবত তৈমুরের কণ্ঠে প্রথমবারের মতো শোনা গেল। সে দুর্ধর্ষ জীবনী শক্তি তার চলার পথকে এমনভাবে তৈরি করেছিল যে সারা জীবন মাটির ওপর কর্তৃত্ব করতে করতে চলে যাবে। সেই জীবনের শেষ মুহূর্তে কোনো কারণ ও অভিযোগ ছাড়াই মৃত্যুকে অভিবাদন জানাতে বাধ্য হলেন। তৈমুর মৃত্যুবরণ করলেন।